আজকের ইরান আমরা যে দেশটাকে চিনি সেটা একসময় ছিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সাম্রাজ্যগুলোর একটা ভাবা যায়। তো চলুন আজ আমরা এই প্রাচীন পারস্যের দীর্ঘ আর প্রভাবশালী ইতিহাসের গভীরে ডুব দিই। দেখব কিভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে এটা বিশ্ব সভ্যতাকে প্রভাবিত করেছে। কিন্তু প্রশ্নটা হল, হাজার হাজার বছরের এই প্রাচীন পারস্য আখির আজকের ইরানে পরিণত হল কিভাবে? দেখুন, এই প্রশ্নটা শুধু ইতিহাসের না, এখনকার বিশ্বের রাজনীতি আর সংস্কৃতি বুঝতেও এটা জানা কিন্তু ভীষণ জরুরি। তো এই পুরো আলোচনা জুড়ে আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব একটার পর একটা স্লাইডে। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক, কি বলেন? আমরা দেখব কিভাবে ছোট ছোট কিছু রাজ্য মিলে একটা বিশাল সাম্রাজ্যের জন্ম হলো। চলুন ফিরে যাই একেবারে গোড়ার দিকে, মানে আজ থেকে প্রায় 4000-এরও বেশি বছর আগে। দেখুন, আমরা যে বড় বড় পারস্য সাম্রাজ্যের কথা বলি সেগুলো কিন্তু হুট করে তৈরি হয়নি। এর পেছনের ভিত্তিটা তৈরি করেছিল এলামাইটদের মতো আরও পুরনো সভ্যতাগুলো। যেমন ধরুন, প্রায় 2700 খ্রিস্টপূর্বাব্দে ইরানের দক্ষিণ পশ্চিমে সুসা শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এলামাইট সভ্যতা। ওরা কিন্তু উন্নত লিখন পদ্ধতির জন্য বেশ পরিচিত ছিল। এরও অনেক অনেক বছর পর মেডিয়ানরা এসে এই পুরো অঞ্চলটাকে এক করে, আর তাদের সামরিক বাহিনী ছিল খুবই শক্তিশালী। বলা যায় এরাই আসলে পরের বড় সাম্রাজ্যগুলোর জন্য রাস্তাটা তৈরি করে দিয়েছিল। এবার আসা যাক সেই মানুষটার কথায় যিনি পুরো খেলার মোড় ঘুরিয়ে দেন। হ্যাঁ, আমি সাইরাস দ্য গ্রেটের কথাই বলছি। চলুন দেখি কিভাবে এই একজন শাসক পারস্যকে ইতিহাসের অন্যতম বিশাল এক সাম্রাজ্যে পরিণত করেছিলেন। সাইরাস দ্য গ্রেটে তৈরি করা একেমেনিড সাম্রাজ্য যে ঠিক কতটা বিশাল ছিল তা কল্পনা করাও কঠিন। এর সীমানা ছিল একদিকে ভারত থেকে শুরু করে অন্যদিকে মিশর পর্যন্ত। মানে আজকের দিনের প্রায় 30টা দেশ ওর ভেতরে চলে আসত। এটা ছিল সত্যিকারের একটা ওয়ার্ল্ড পাওয়ার। কিন্তু এত বড় একটা সাম্রাজ্য তারা সামলাতো কিভাবে? এখানেই আসে তাদের বুদ্ধির পরিচয়। তাদের সাফল্যের আসল চাবিকাঠি ছিল তাদের অসাধারণ প্রশাসনিক ব্যবস্থা। মানে আজকের দিনের রাজ্য বা প্রদেশের মতো করেই তারা পুরো সাম্রাজ্যটাকে স্যাট্রাপি নামের ছোট ছোট প্রদেশে ভাগ করে নিয়েছিল। আর প্রত্যেকটা প্রদেশের দায়িত্বে থাকতেন একজন করে শাসক বা স্যাট্র্যাপ। এতে করে শাসন করাটা অনেক সহজ হয়ে গেছিল, তাই না? আর তাদের এই সাংগঠনিক দক্ষতার আরেকটা দারুণ উদাহরণ হল রয়্যাল রোড, মানে রাজকীয় সড়ক। ভাবুন তো, প্রায় 2500 কিলোমিটার লম্বা একটা রাস্তা। এ রাস্তাটা যে শুধু যোগাযোগ আর ব্যবসা বাণিজ্যের উন্নতি করেছিল তাই না, এটা আসলে পুরো সাম্রাজ্যের বিভিন্ন সংস্কৃতির মানুষকে এক সুতো বাঁধার কাজও করেছিল। কিন্তু আমরা তো জানি ইতিহাসে কোনো সাম্রাজ্যই চিরকাল টিকে থাকে না। তো এত বড় এত শক্তিশালী একটা সাম্রাজ্যের পতন হলো কিভাবে? পারস্য তার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা পেয়েছিল ম্যাসিডোনিয়ার এক তরুণ সেনাপতির কাছ থেকে। খ্রিস্টপূর্ব 4র্থ শতক, ইতিহাসের একটা নির্ণায়ক মুহূর্ত তৈরি হতে চলেছে। একদিকে ছিল পারস্য সাম্রাজ্য, যাদের হাতে ছিল অঢেল সম্পদ আর বিশাল সেনাবাহিনী। আর অন্যদিকে ছিল আলেকজান্ডার দ্য গ্রেটের নেতৃত্বে ম্যাসিডোনিয়ান আর্মি। সংখ্যায় কম হলেও তারা ছিল অসম্ভব সুশৃঙ্খল, আর তাদের রণকৌশল ছিল অনেক উন্নত। আর এই লড়াইয়ের ক্লাইম্যাক্সটা হয় 331 খ্রিস্টপূর্বাব্দে গগামেলার যুদ্ধে। এই একটা যুদ্ধেই আলেকজান্ডারের জয় বিশাল একেমেনিড সাম্রাজ্যের পতন নিশ্চিত করে দেয়। এই যুদ্ধের ফলে যে শুধু পারস্যে গ্রিক শাসন শুরু হলো তা কিন্তু নয়, এটা বরং প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে কালচারাল আদান প্রদানের একটা নতুন দরজা খুলে দিয়েছিল। কিন্তু তার মানে এই না যে পারস্যের পরিচয় পুরোপুরি মুছে গিয়েছিল। একদমই না, বরং পরবর্তীতে পার্থিয়ান আর সাসানীয়দের মতো শক্তিশালী রাজবংশের হাত ধরে পারস্য আবার জেগে ওঠে। তারা শিল্প, স্থাপত্য, সাহিত্যে অসাধারণ সব কাজ করে, পারস্যের সংস্কৃতি আর ঐতিহ্যকে দারুণভাবে বাঁচিয়ে রেখেছিল। এই যে সাসানীয় সাম্রাজ্যের কথা বললাম, তাদের সময় রাষ্ট্রধর্ম ছিল জরাথ্রুস্ত্রবাদ বা জোরাস্ট্রিয়ানিজম। এই ধর্মটা প্রতিষ্ঠা করেছিলেন জরথুস্ত্র নামে একজন ধর্মগুরু। এর মূল বিশ্বাসটা বেশ ইন্টারেস্টিং। ভালো আর মন্দের মধ্যে একটা চিরন্তন লড়াই চলছে। এটা কিন্তু পৃথিবীর অন্যতম প্রাচীন একেশ্বরবাদী ধর্মগুলোর একটা। তো সাসানীয়দের পর পারস্যের ইতিহাসে কি ঘটল? চলুন এবার আমরা আরেকটা নতুন অধ্যায়ে যাই। দেখব কিভাবে আরেকটা বড় ঘটনা পারস্যের সাংস্কৃতিক আর ধর্মীয় মানচিত্রটায় আমূল বদলে দিয়েছিল। 7ম শতক, ইসলামের উত্থান হচ্ছে। এর ফলে আরব আর পারস্যের মধ্যে একটা বড় ধরনের সংঘাত তৈরি হয়। আর এই সংঘাতের চূড়ান্ত রূপ নেয় 636 খ্রিস্টাব্দে আল কাদিসিয়ার যুদ্ধে। এই একটা যুদ্ধই সাসানীয় সাম্রাজ্যের পতন ঘটিয়ে দেয় আর পারস্যে একটা সম্পূর্ণ নতুন যুগের সূচনা করে। ইসলামী বিশ্বের অংশ হওয়ার পর পারস্য কিন্তু থেমে থাকেনি, বরং সভ্যতাকে আরও এগিয়ে নিতে বিশাল অবদান রেখেছিল।
ভাবুন একবার, সেই যুগের সেরা সেরা সব চিন্তাবিদ, যেমন ধরুন গণিতবিদ আল খাওয়ারিজমে, যাকে আমরা অ্যালজেব্রার জনক বলি, বা ধরুন চিকিৎসক ও দার্শনিক ইবনে সিনা, যার লেখা বই ইউরোপের নামকরা বিশ্ববিদ্যালয়ে শত শত বছর ধরে পড়ানো হয়েছে। এমনকি পণ্ডিত আল বিরুনি, যিনি প্রথম পৃথিবীর ব্যাসার্ধ প্রায় নির্ভুলভাবে মেপেছিলেন, এরা সবাই কিন্তু এই অঞ্চলেরই ছিলেন। এখন মনে হতে পারে এত সব প্রাচীন ইতিহাসের কথা জেনে এখন কি হবে, এটা কি আজকের দিনেও প্রাসঙ্গিক? উত্তরটা হলো অবশ্যই। আর সবচেয়ে মজার ব্যাপারটা হলো প্রাচীনকালের এই সমীকরণগুলো কিভাবে আজও আমাদের এই আধুনিক বিশ্বে বারবার ফিরে আসছে। এই প্রাসঙ্গিকতার একটা মূল জায়গা হল পারস্য আর আরব বিশ্বের মধ্যেকার সেই দীর্ঘ আর বেশ জটিল ঐতিহাসিক সম্পর্কটা। এই সম্পর্কটা কখনো ছিল সহযোগিতার, যেমনটা আমরা ইসলামী স্বর্ণযুগে দেখেছি, আবার কখনো ছিল চরম প্রতিযোগিতার, যা আমরা আধুনিক যুগে দেখতে পাই। এই যে ঐতিহাসিক টানাপোড়েনের কথা বললাম, সেটারই একটা প্রতিচ্ছবি কিন্তু আমরা আজকের মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দেখতে পাই। যেমন ধরুন, আধুনিক ইরান আর সৌদি আরবের মধ্যে যে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চলে, তার শেকড় কিন্তু লুকিয়ে আছে সেই পারস্য আর আরবের মধ্যকার শত শত বছরের পুরনো সাংস্কৃতিক আর ধর্মীয় পার্থক্যের মধ্যে। তাহলে সবশেষে আমরা কি বলতে পারি? এটাই যে ইতিহাস আসলে শুধু অতীতে ঘটে যাওয়া কিছু গল্পের সমষ্টি নয়, এটা আমাদের বর্তমানকে চেনার এবং বোঝার একটা আয়না। প্রাচীন পারস্যের এই সমৃদ্ধ ইতিহাস না জানলে আজকের বিশ্বকে, বিশেষ করে মধ্যপ্রাচ্যকে পুরোপুরি বোঝা প্রায় অসম্ভব। এই ইতিহাস আমাদের এটাই শেখায় যে সাম্রাজ্যের উত্থান পতন হয়, কিন্তু একটা জাতির সংস্কৃতি আর ঐতিহ্য সহজে মরে না। এই ইতিহাস থেকে আমরা ঠিক কী শিখতে পারি, সেই ভাবনাটা সবার জন্য রইল।